দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজীটি। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, ঘড়ির কাঁটে যে সময়টা আমরা এখন আছি, গত বছর ঠিক এই সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। গত বছর ঠিক এই সময়টাতে পুলিশের বুট এবং গুম, গ্রেফতার এই সব কিছু মিলিয়ে কিন্তু স্তব্ধ হয়েছিল সারা দেশ। সাধারণ ছাত্র এবং নিরীহ জনগণের উপরে যখন গুলি চলছিল, তাদের উপরে যখন নির্যাতন চলছিল, তা কিন্তু সাধারণ মানুষকে আর তখন ঘরে আটকে রাখতে পারেনি। এই সময়তেই কিন্তু গণভবনের দিকে যাত্রা শুরু করেছিল সাধারণ মানুষ, এবং তারই সূত্রপাত কিন্তু গণভবন থেকে শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং এই 5ই আগস্টের আগমন। দর্শক, এই গণ অভ্যুত্থান দিবস নিয়ে আমরা আজকে কথা বলবো। ফিরে দেখব 24-এ সেই গণ অভ্যুত্থানের 5ই আগস্টের দিন, তার আগের ঘটনা প্রবাহ, এবং এই এক বছর ধরে 24 থেকে 25 এক বছর যে গেল, সে এক বছরে আমরা আসলে কি দেখলাম, কি পেলাম, এই সব কিছু এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল হাসান, এসইউপি পিএসসিজি, ভূরাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, এবং আমি আমার পক্ষ থেকে এটি নিউজ হ্যাপেনিং পয়েন্টের সকল দর্শককে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, কথা বলার আমন্ত্রণ করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আজকে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। আজকে বিকেলে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন মানিক মে এভিনিউতে। তো জুলাই আন্দোলনের যে স্বপ্ন, সেই পুরো জিনিসটাকে আপনি আসলে কিভাবে দেখেন আজকের দিনে দাঁড়িয়ে? ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন এবং আমার সাথে সংশ্লিষ্ট একটা কোশ্চেন, কারণ গত বছর এই দিনে আমি সম্ভবত রাস্তায়, এবং আমি সেই ভবনের দিকে এগিয়ে যাচ্ছি মানুষের সাথে। তো যেটা হচ্ছে যে স্বপ্ন যদি বলেন আপনি, আমাদের সবারই স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে মানুষের অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, তার ভোট দেওয়ার অধিকার থাকবে, এবং জনগণই সকল ক্ষমতার উৎস, যেটা ডেমোক্রেটিক রাষ্ট্রের একটা অবজেক্টিভ বা ফিলোসফি, সেই জিনিসটা প্রতিষ্ঠা হবে। কিন্তু সেই জিনিসটা এই এক বছর পরে এসে আমরা কি দেখতে পাচ্ছি, বা এটা আমার কাছে মনে হয় ধূসর। আমরা সেই ডিস্টিংক্ট বা ক্লিয়ার একটা অর্জনের পথে সেরকম কোনো পরিষ্কার বা আমরা কোনো মানে স্পষ্ট কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি সেনাবাহিনী থেকে আসছি, সেখানে অনেক সাধারণ সৈনিকের সাথে আমি ছিলাম, এবং তারা অবসরপ্রাপ্ত অবস্থায় তাদেরও কিছু বেসিক দাবি ছিল। তারপরে ধরেন আমি যমুনার চর ভাঙা এলাকার মানুষ, সারেকান্দি সোনাতলা, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অনুন্নত জেলা, কিন্তু আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, এবং যে কারণে আমার সাধারণ মানুষের কাছে যাওয়া হয়, সেই সাধারণ মানুষগুলোর ভাগ্যের কোনো পরিবর্তনের আমি কোনো ইন্ডিকেশন বা কোনো মানে দিক বা কোনো একটা উত্তরণের পথ আমি দেখছি না। তার যে ভাগ্যটা সাধারণ মানুষের কাছে আপনার যাওয়া হয়, এবং জুলাই আন্দোলনে আপনি সরাসরি রাস্তায় ছিলেন। তো আপনার কি মনে হয় যে যেই আন্দোলনটা জুলাইতে হলো, জুলাই আগস্টে হলো, এই যে গণ অভ্যুত্থান হলো, সাধারণ মানুষ যারা আসলে কোনো রাজনীতির সাথেই কোনোদিন জড়িত ছিল না, তারা আসলে ঠিক কোন কারণে রাস্তায় নেমে আসলো? যে জন্যই আমি বলছিলাম যে সাধারণ মানুষকে নিয়ে আসা হয়, তারা স্বপ্ন দেখেই আসে। ওই যেটা বলছিলাম, আমার নদীভাঙা এলাকা, ওই চরের যে মাঝি, ও কিন্তু এখনও আপনি যান, 20 বছর আগেও তাকে দেখেছি যে স্যার টাকাটা দেন, তেল নিয়ে আসবো, তার কাছে টাকা নেই, সেই তেলের টাকা দিয়ে আমার টাকা দিয়ে সে তেল কিনবে, এবং যে লাভ হবে সেটা দিয়ে চাউল কিনে সে বাড়িতে যাবে, দিন আনে দিন খায়। সে সেই একই অবস্থায় আছে। সে হয়তো একটা স্বপ্ন দেখেছিল, তাকে দেখানো হয়েছিল। এবং আমাদের এই যে সাধারণ সৈনিকেরা গত 10 বছর ধরে আমি দেখছি তাদের রেশনের টাকাটা জাস্ট একটু উন্নীত হোক বা বাড়ুক, এবং তাদের অবসর জীবনে চিকিৎসা, বাসস্থান, এগুলো নিয়ে অনেক সমস্যা আছে। এই যে 10 বছর ধরে তারা যে স্বপ্ন দেখছে, কখনো হয় না। 10 বছর ধরে তারা যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা রাস্তায় কোনোদিন নামলো না। কিন্তু তখন এমন কি হয়ে গেল যে সবার মাঝে এরকম ঐক্য দেখা দিল, সবাই একসাথে চলে আসলো রাস্তায়? আপনি যদি বিপ্লবের মানে স্টাডিটা করেন, ডিফাইনিং দ্য রেভলিউশন, রিডিফাইনিং রেভলিউশন একটা বই আছে, সেইখানে আপনাকে কিন্তু জিনিসটা বুঝতে হবে, একটা বিপ্লব 36 দিনে হয় না।
মানে একটা বিপ্লব হচ্ছে একটা প্রক্রিয়া। আপনি ফ্রেঞ্চ রেভলিউশনকে যদি উদাহরণ হিসেবে নেন, ফ্রেঞ্চ রেভলিউশন হতে 17 বছর লেগেছিল। তো বিপ্লবের যেটা হয় একটা স্ট্রাকচারাল চেঞ্জ পিরিয়ড থাকে, যে সময়ে মানুষ দেখে যে সোশ্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন, ন্যাশনাল ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ডেমোক্রেটিক কালচার ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের ভিতরে তখন ক্ষোভ জমতে থাকে, সেটাকে স্ট্রাকচারাল চেঞ্জ বলে। আর শেষে এসে যেটা হয় সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট চেঞ্জ, যখন এটা স্পার্ক হয়। এই যে মানুষগুলো যারা এসেছে তারা কিন্তু এই 36 দিনে কোটা আন্দোলনে আসেনি। সে যে 17 বছর ধরে তার অধিকার নেই, তার অর্থনৈতিক মুক্তি নেই, তার কথা বলার অধিকার নেই, গুম ঘুমের ভয় আছে এবং তার ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, সে দেখছে মানুষ তার ভোটটাও ঠিকভাবে দিতে পারছে না, এই যে ছিল সেটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে মানে 17 বছর যাবৎ ধরে সেটা হয়েছে এবং 36 দিনে এসে সেটা ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে স্পার্ক হয়েছে। ছাত্ররা প্রথম কোটা আন্দোলনের মাধ্যমে নেমেছে, যখন এই বিগত ফ্যাসিস্ট সরকার ব্রুটালি এটাকে দমন করার চেষ্টা করেছে, হত্যা এবং গুম খুন সেগুলো করে বা তুলে নিয়ে যে আন্দোলনের সময়, তখন এই প্যারেন্টস বা সাধারণ মানুষ তারাও নেমে এসেছে, কারণ তারাও সাফারার, যেটা ফ্রেঞ্চ রেভলিউশনেও হয়েছিল। দেখেন মানুষ স্ট্রাকচারটা, সোশ্যাল স্ট্রাকচারটা মানে ফ্রেঞ্চ রেভলিউশনে চেঞ্জ হয়েছিল, কিন্তু স্পার্ক হলো কোথায়? যখন অ্যানামারিকে বলা হলো যে আপনার এই জনগণ রুটি পাচ্ছে না, সে বললো রুটি পাচ্ছে না তো কেক খাক। এখানে কিন্তু তাই হয়েছে। দেখেন শেখ হাসিনাকে বলা হলো চাকরির কোটার ব্যাপারে, সে কিন্তু একটা কথা বলে বসলো, রাজাকারের বাচ্চাদেরকে আমরা চাকরি দিব কিনা। সেখান থেকে কিন্তু এটা স্পার্ক হলো এবং এই যে ট্রানজিয়েন্ট স্টেজটা শুরু হয়ে গেল। শেষ করি, তার মানে 17 বছর যাবৎ যারা মানে আমি যেহেতু বিএনপি রাজনীতি করি, আমাদের নেতা তারেক জিয়া সাহেব ওখান থেকে যেভাবে জনগণকে উদ্বুদ্ধ করেছেন এবং এই যে অনাচার, ডেমোক্রেটিক ক্রাইসিস যেটা দেশে হচ্ছে, এটা কিন্তু এই 17 বছর যাবৎ জনগণ যেমন নিষ্পেষিত হয়েছে, রাজনীতিবিদরাও হয়েছে এবং আমাদের দলও হয়েছে এবং অন্যান্য দলও হয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে এই বিপ্লবের ক্রেডিটটা কারা নিতে যাচ্ছে, সেখানে আমার প্রশ্ন যে এই যে ডেমোক্রেটিক ক্রাইসিস এখানে আছে, এটা কিন্তু বিএনপি এবং তারেক জিয়া উনি কিন্তু এটাকে ইন্টারন্যাশনালাইজ করেছেন। কিভাবে? এই আপনার ভোট বর্জন করে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, দূতাবাস বা তাদের মাধ্যমে এটাকে প্রচার করে। তো এই অবদানগুলোকে অস্বীকার করা যাবে না এবং মানুষকে নিয়ে রাস্তায় এত বছর আন্দোলন করা, উনি না থাকাতে আমাদের মহাসচিব ফখরুল সাহেব এবং রিজভি ভাই এরা যে আন্দোলনগুলো করেছে সেগুলোর অবদান আছে, অন্যান্য দলের অবদান আছে, সাধারণ মানুষের অবদান আছে এবং সেনাবাহিনীতে আমরা যারা এফেক্টেড, আমরা যারা একটা গ্রুপ অফ অফিসার ছিলাম যারা এই অন্য একটা দেশের ডমিনেশন, বিরতিতে যেতে হবে, আমরা অবশ্যই ডেমোক্রেটিক ক্রাইসিস নিয়ে কথা বলবো, অন্য একটা ডমিনেশন সহ্য করতাম না বা মেনে নিতে পারতাম না, তাদেরকে কিন্তু বিদ্রোহের আসামি করে কোর্ট মার্শাল করে মানে আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। তো আমরাও এটার সাথে ছিলাম, সমস্ত পর্যায়ের জনগণ এটার সাথে ছিল। আমাদের একদমই বিরতির সময় হয়ে গেছে, আপনাকে আমি একটু থামাতে হচ্ছে আমার এই মুহূর্তে। দর্শক, আমাদের বিরতির সময় হয়ে গেছে, হ্যাপেনিং পয়েন্টে আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজিটি। আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস, 5ই আগস্ট। আমরা কথা বলছি এই জুলাই গণ অভ্যুত্থান দিবস নিয়ে, ছাত্র জনতার অংশগ্রহণ নিয়ে এবং আমাদের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আজকে আমরা জানি যে জুলাই ঘোষণাপত্র পাঠ হবে বিকেলে, সে সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের অতিথির সাথে কথা বলছিলাম। ডেমোক্রেটিক ক্রাইসিসের কথা আমরা বলছিলাম বিরতির আগে। তা আপনার কি মনে হয় যে রাজনৈতিক যে শূন্যতা এই পরে তৈরি হয়েছে 5 আগস্টের পরে, এটা পূরণ করতে আমরা কতটুকু প্রস্তুত, নাকি এই জুলাই গণঅভ্যুত্থান একটি রাজনৈতিক আন্দোলনের ইতিহাস হয়ে রয়ে যাবে? এটার কি কোনো সম্ভাবনা আপনি দেখতে পান কিনা? ধন্যবাদ। যেটা হচ্ছে যে আপনি ফ্যাসিস্ট আমলেই তো একটা রাজনৈতিক নেতৃত্ব শূন্যতা তৈরি করা হয়েছিল। যেমন ধরেন যে আমাদের দলের নেতাকে বিদেশে পাঠিয়ে দেওয়া, জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া, জাতীয় পার্টির নেতাকে কেসে ফাঁসানো, মঞ্জুর হত্যা কেসে, এভাবে একটা শূন্যতা তৈরি করা হয়েছিল। তো এখন আবার আওয়ামী লীগ নিজেই সেই ট্যাপে পড়ে তাদের নেতারা চলে গেছে। তো এখানে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে নতুন নেতৃত্ব অবশ্যই আসবে, কোনো শূন্যস্থানই শূন্য থাকে না। তবে নেতৃত্বের চেয়ে যে পলিটিক্যাল কালচার আমাদের এখানে যে পলিটিক্যাল কালচার এইটা চেঞ্জ হচ্ছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট করতে চাই। সেটা হচ্ছে
নেতৃত্বে যেই আসুক তাতে সাধারণ মানুষের যে জীবনযাত্রা তাতে কোনো ইতিবাচক পরিবর্তন কি আসবে? না, এখন পর্যন্ত আমি দেখিনি। এখন সামনে রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচন শেষে আমাদের নেতাও অনেক 31 দফা দিয়েছেন, কথা বলছেন, সেগুলো যদি বাস্তবায়িত হয় এবং টোটাল যে পলিটিক্যাল একটা কালচার ছিল যে সাধারণ মানুষকে ব্যবহার করে নিজের আখের গোছানো, সেটা থেকে চেঞ্জ হয়ে যদি আসে তাহলে আমি বলবো যে না, এই বিপ্লবের ফলে আমাদের ইতিবাচক কিছু হয়েছে। তা না হলে কিন্তু ওই আগের যেটা হলো, এই বিপ্লবটাও একটা মানে এতগুলো তাজা প্রাণ চলে গেল, সেটা কিন্তু একটা ব্যর্থতায় পর্যবসিত হবে। আপনি নিজে কিন্তু বিপ্লবের সময় সরাসরি রাস্তায় ছিলেন, রাজপথে ছিলেন, এবং লম্বা সময় ধরে আপনি এই বিপ্লবকে সামনে আগানোর জন্য আপনার দিক থেকে যা করা দরকার ছিল আপনি করেছেন। তা আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার সাথে তখন যারা রাস্তায় ছিল, যাদের গুলি খাওয়ার ভয় ছিল, আপনারও গুলি খাওয়ার ভয় ছিল, তো যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের পাশে কি সরকার এই পরবর্তী সময়ে, জুলাই পরবর্তী সময়কে ঠিকভাবে দাঁড়াতে পেরেছে? আহতদের চিকিৎসা, পুনর্বাসন সবকিছু যেভাবে ম্যানেজ করা দরকার ছিল সেটা কি হয়েছে কিনা? এটা বললে আমি হতাশাব্যঞ্জক উত্তরই দিব, কারণ আমার ওই চরের জামথলা এলাকায় যে ছেলেটা মারা গিয়েছে তার মা এবং তার সাথে আমি পার্সোনালি জড়িত। তার কতটুকু কি হচ্ছে আমি জানি না, মানে মাঝে মাঝে যায় লোকজন, কিছু টাকা দিয়ে আসে, কিন্তু তার যে একটা স্থায়ীভাবে কোনো পরিবর্তন হওয়া উচিত সেটা হয়নি, সেটা খুব হতাশাব্যঞ্জক। আপনি যেটা বললেন আন্দোলনের সময় আমরা যারা ছিলাম, আমি 18 জুলাই থেকে গিয়েছি মিরপুর ডিওএইচএসের ঘটনায়, তো ওইখানে যারা ছিল অনেকেই হয়তো এখন ওই নেতৃস্থানীয় ওখানে নেই। এটা একটা বিপ্লবের পরে সবসময়ই হয়, এটাকে বলে থার্মোডোরিয়ান ইফেক্ট, যেটা ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যখন বিপ্লব তার উদ্দেশ্য থেকে সরে আসে। কারণ এখানে যে বিপ্লবের নেতৃত্বে যারা ছিল তারা যেটা দেখিয়েছে সেটা না দেখে সেই পুরনো প্রক্রিয়া যদি রাজনৈতিক ক্ষমতা অর্জনের প্রক্রিয়ায় চলে যায়, তখন কিন্তু বিপ্লব তার উদ্দেশ্য থেকে সরে গেছে। তখন বিভিন্ন কম্পিটিং এন্টিটি এই বিপ্লবটা থেকে কিভাবে তাদের আখের গোছানো যায় সেটা চেষ্টা করবে, এবং যারা বিপ্লব করেছে, তারা যারা অ্যাফেক্টেড, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা রিস্ক নিয়ে এটা করেছে, তাদের কিন্তু সঠিক মূল্যায়নটা হবে না। এটা দেখবেন যেটাকে বলে রেগুলেশন হাইজেকিং কথা বলছিলেন। এই বিপ্লবে কিন্তু হচ্ছে রিকশালা থেকে শুরু করে চায়ের দোকানদার, এবং সবচেয়ে চমকপ্রদ যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে সবসময় আমরা দেখি যে পাবলিক ভার্সিটির স্টুডেন্টরা সবসময় বেশি অ্যাক্টিভ থাকে, কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান আমরা দেখেছি পাবলিক ভার্সিটির স্টুডেন্টরা যতটুকু অ্যাক্টিভ তার চেয়ে একচুল কম পরিমাণ যদি আমরা বলি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা ছিলেন সে সময় এবং এখনো আছেন, তাদের যে অংশগ্রহণ, এটা কিন্তু এই বিপ্লবের বড় একটি উপাদান। তারা যদি ঠিকভাবে এগিয়ে না আসতেন তাহলে হয়তো ঘটনা অন্যদিকে গেলেও যেতে পারতো। তো এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তরের মানুষ যে তখন যোগ দিল আন্দোলনে, এখনো কি তারা ঠিক একই জায়গাতে আছেন? অবশ্যই একই জায়গাতে আছে। আমি তো বলবো যে এটা এলিট শ্রেণীর ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব হচ্ছে। আপনি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বললেন, তাদের ছাত্রদের কিন্তু বিরাট অবদান আছে, কিন্তু তারা কি যে রাজনৈতিক প্রক্রিয়ায় যে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে এই আন্দোলনের থেকে, সেখানে কি তারা আছে? তাদের রিপ্রেজেন্টেশন সেভাবে আছে? নেই। ওই যে রিক্সাওয়ালাটা যে দাঁড়িয়েছিল, তার ভাগ্য পরিবর্তন, এই যে এত রিফর্ম হচ্ছে, এগুলোতে কোথাও কি তার ভাগ্যের পরিবর্তনের কথা বলা হচ্ছে বা সেটা নিয়ে জোর দেওয়া হচ্ছে? বা ওই যে আমি যে আমার সারিয়াকান্দি এলাকার সাধারণ মাঝিদের কথা বললাম, তার ভাগ্য উন্নয়নের কোথাও কি আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই রিফর্মের ফলে আস্তে আস্তে তাদের ভাগ্য পরিবর্তন হবে। সেটা কিন্তু 6 দফা আন্দোলনেও আমাদের স্বাধীনতার আগে বলা হয়েছিল। যে আমি তো বলবো এই 6 দফা বলেন, এগুলো বলেন, রিফর্ম বলেন, যেগুলো বলেন, এগুলো হচ্ছে এই এলিট শ্রেণীর ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব আর কি। হ্যাঁ, সেই পর্যায়ে যে এটা শেষ হচ্ছে, সাধারণ মানুষের ভাগ্যে কতটুকু পরিবর্তন হবে আমি খুব ডাউটফুল আর কি। তার মানে আপনি কি মানে মোটামুটি একটু সন্দেহ করছেন যে এই যে বিজয় অর্জনের পর এই যে সাধারণ মানুষের যে গণ আন্দোলন, সেটা কি দলীয়করণ করার চেষ্টা চলছে, এবং সেটা কি হচ্ছে গিয়ে দলীয় প্রভাব তার উপর আবার দখল করছে কিনা, যে কে বসছে কিনা? এই যে সাধারণ মানুষের যে স্পিরিট, সেটা কি হচ্ছে দলীয় প্রভাবে খণ্ডিত বিখণ্ডিত হয়ে যাচ্ছে কিনা? সব দলেরই তো অবদান আছে, সব স্তরের মানুষেরই অবদান আছে, কিন্তু এটা আলটিমেটলি এর মাধ্যমে যে একটা পরিবর্তন আমরা চেয়েছিলাম, যে পরিবর্তনে মানে ধরেন যে দেশের সকল জনগণের মৌলিক অধিকার, অর্থনৈতিক মুক্তি, তার ব্যক্তি স্বাধীনতার মুক্তি, তার গণতান্ত্রিক অধিকারের মুক্তি যেগুলো আসবে, সেগুলো কি আসবে? কারণ এখন যেটা হচ্ছে যে ধরেন যে একটা মানে ক্ষমতা ভাগাভাগি, কে কাকে কতটুকু কনসলিডেট করবে, তার অবস্থান বা তাদের ক্ষমতা কতটুকু কুক্ষিগত করবে, শোনা না, আচ্ছা, কুক্ষিগত করবে, সেই ধরনের একটা কম্পিটিশন দেখা যাচ্ছে।
কিন্তু আগে হবে না পরে হবে কি হবে এই ধরনের দ্বন্দ্ব কিন্তু আসলে সাধারণ মানুষকে খুব একটা যে উপকার করে সেটা কিন্তু দেখি না আমরা দেখিনি ওই 6 দফা আন্দোলনের পয়েন্ট থেকেও দেখিনি, পরবর্তীতে বিভিন্ন দফাতেও আমরা দেখিনি। আপনাকে আমি শেষ প্রশ্ন করতে চাই, যেহেতু আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছে, যে আজকে যে জুলাই ঘোষণাপত্র পাঠ হবে সেখানে কোন জিনিসটা থাকলে আপনার মনে হয় যে এই যে গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল, যে আশা থেকে মানুষের আন্দোলনে যোগ দিয়েছিল, সেটা বাস্তবায়ন হবে জুলাই ঘোষণাপত্রে এক্স্যাক্টলি এই জিনিসগুলো থাকলে? আপনার কি মনে হয়? এক নাম্বার যেটা আমি প্রথমে বলেছি যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে ওই সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত জনগণের তাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত হচ্ছে। এবং এমন একটা পরিবর্তন বা সিস্টেম করা যেখানে গত 17 বছর যাবৎ একটা ফ্যাসিস্ট সরকার দাঁড়িয়ে গিয়েছিল এবং মানুষকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, এই ধরনের সম্ভাবনাকে রহিত করা, এটা যদি এই ঘোষণার ভিতরে থাকে এবং এই বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক এবং দেশের যে কিছু ব্যাড কালচার আছে, রাজনৈতিক কালচারের কথা শুধু বলবো না, আমাদের প্রশাসনিক এবং অন্যান্য ক্ষেত্রে সোশ্যাল ক্ষেত্রেও আমাদের অনেক নেগেটিভ কালচার আছে, সেই কালচারগুলো চেঞ্জ হয়ে যদি একটা বিরাট কালচারাল চেঞ্জ হয়, যেটা ফ্রেঞ্চ রেভলিউশনের পরে হয়েছে, পজিটিভ চেঞ্জ আসুক, হ্যাঁ পজিটিভ চেঞ্জ আসুক, নেতৃত্বে চেঞ্জ আসুক, আমরাও সেটাই চাই, রাজনৈতিক প্রক্রিয়ায় চেঞ্জ আসুক, এবং মানুষের নেতৃত্ব চেঞ্জ আসার জন্য, পরিবর্তন আসার জন্য আমাদের এই দীর্ঘ পথ আসলে যারা ত্যাগী তারা নেতৃত্বে আসুক, নট যে আমি দেখি তো আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেগুলো বলে দেওয়ার জন্য। দর্শক, হ্যাঁ অবশ্যই আমরা সময় স্বল্পতার কারণে আসলে এই বিষয়ে আলোচনার দীর্ঘ করতে পারিনি আজকে। দর্শক, আজকের দিনেই কিন্তু মানুষের যে 9 দফার যে দাবি সেটা 1 দফায় পরিণত হয়েছিল এবং ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছিল, এবং তারপর থেকে কিন্তু আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা চাইছি বাংলাদেশে পজিটিভ পরিবর্তন আসুক এবং সেই আশাতেই এই হ্যাপেনিং পয়েন্ট আজকের মতো শেষ করছি। ভালো থাকুন সবাই।